হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো ইম্যানুয়েল কান্ট। ইম্যানুয়েল কান্ট এবং তার বিভিন্ন ধারণা, তার বিভিন্ন রচনা। আজকে প্রথম ভিডিও শুরু হচ্ছে। প্রথমে তার জীবনীটা দেখে নিই, তারপরে তার লেখালেখি সম্পর্কে কিছু বলবো। 1724 সালের 22শে এপ্রিল পূর্ব প্রাশিয়ার কোয়েনিসবার্গ শহরে ইম্যানুয়েল কান্টের জন্ম হয় দরিদ্র পরিবারে। দরিদ্র পরিবারের 8টি সন্তানের চতুর্থ সন্তান ছিলেন তিনি। 1740 সালে কোয়েনিসবার্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে তিনি যোগদান করেন। এই বিশ্ববিদ্যালয়ে তার প্রিয় শিক্ষক ছিলেন খ্যাতনামা মার্টিন নুটজেন। এই মার্টিন নুটজেনের কাছ থেকেই কান্ট দর্শন, গণিত ও প্রাকৃতিক বিজ্ঞানের পাঠ নিয়েছিলেন। থটস অন দ্য ট্রু এস্টিমেশন অফ লিভিং ফোর্সেস নামক একটি গ্রন্থ লেখেন কান্ট। এটি লেখেন তিনি 1746 সালে। লাইবনিজ, দেকার্ত, নিউটন, ভলভ প্রমুখ দার্শনিকদের দর্শনের সক্রিয় যে শক্তির সমস্যা, সেই সমস্যা নিয়ে আলোচনা করেছেন এইসব দার্শনিকেরা। যে আলোচনা হয়েছে, তো সেই আলোচনাই কান্টের এই গ্রন্থের মূল বিষয়বস্তু। এই গ্রন্থের মূল বিষয়বস্তু মানে থটস অন দ্য ট্রু এস্টিমেশন অফ লিভিং ফোর্সেস, এই বইয়ের মূল বিষয়বস্তু। প্রথম প্রকাশিত এই গ্রন্থটি তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শনের ডিন যিনি ছিলেন, সেই ডিনকে উপহার দেন। 1755 সালে কান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই লেখেন। বইটির নাম জেনারেল হিস্ট্রি অফ নেচার অ্যান্ড থিওরি অফ দ্য হেভেন্স। জেনারেল হিস্ট্রি অফ নেচার অ্যান্ড থিওরি অফ দ্য হেভেন্স। এই বইটির বিষয়বস্তু হল বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান। এবার 1770 সালে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে প্রথমে অঙ্কশাস্ত্রের বা অঙ্কের প্রফেসর পদে নিযুক্ত হন। পরে লজিক, মেটাফিজিক্স এর একজন খ্যাতনামা প্রফেসর হিসেবে তিনি খ্যাতি লাভ করেন এবং সেই প্রফেসর পদ তিনি লাভ করেন। একদিকে লাইবনিজ, ভলভ এর মতো জার্মান দার্শনিকেরা, অপরদিকে বার্কলে, লক, হিউমের মতো ইংরেজ দার্শনিকেরা তখন ইউরোপে প্রাধান্য বিস্তার করেছিলেন। তা সত্ত্বেও সংস্কৃতি মনস্ক কান্ট তার পাণ্ডিত্যের জন্য বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদে আসীন হয়েছিলেন। তার সহকর্মী, দার্শনিক এবং বন্ধু এদের বহু প্রতীক্ষিত গ্রন্থ ক্রিটিক অফ পিওর রিজন কান্টের প্রথম ক্রিটিক প্রকাশিত হয় 1781 সালে। এই গ্রন্থকে জে.এস. বেক অমর গ্রন্থ বলে বিবেচনা করেন। তিনি এটিকে ইমমর্টাল বুক বলেছেন। তিনি বলতে জে.এস. বেক এটিকে ইমমর্টাল বুক বলে প্রশংসা করেন। প্রথম দিকে কিন্তু এটি তেমন গ্রহণযোগ্যতা পায়নি, বরং এক হতবুদ্ধিকর অবস্থা দেখা দিল পাঠকদের মনে এই বই পড়ে। এই অবস্থা অবশ্য কান্টকে বিচলিত করেনি। এ সত্ত্বেও এই বিরূপ পরিস্থিতির উন্নতির জন্য এরপর 1883 সালে কান্ট ছোট একটি বই লেখেন। এই বইটার নাম দেন তিনি প্রোলেগোমেনা টু এনি ফিউচার মেটাফিজিক্স হুইচ উইল বি এবল টু কাম ফোর্থ অ্যাজ সায়েন্স। আবার বলছি, প্রোলেগোমেনা টু এনি ফিউচার মেটাফিজিক্স হুইচ উইল বি এবল টু কাম ফোর্থ অ্যাজ সায়েন্স। এটির সংক্ষিপ্ত নাম বা একে সংক্ষেপে বলা হয় প্রোলেগোমেনা। প্রোলেগোমেনার বিরাট অবদান রয়েছে দর্শন, অধিবিদ্যা, বিজ্ঞানের বিভিন্ন দার্শনিক চিন্তাভাবনা সেখানে, জ্ঞানতত্ত্বে, নীতিবিদ্যা প্রভৃতি জায়গাতে। এইসব বিদ্যার মূল সমস্যাগুলিকে সাধারণভাবে বোঝার ক্ষেত্রে প্রোলেগোমেনা বিশেষভাবে প্রযোজ্য। 1787-তে কিছু গুরুত্বপূর্ণ অংশের পরিবর্তন করে ক্রিটিকের দ্বিতীয় একটি সংস্করণ লেখেন এই কান্ট। এই দুটি সংস্করণের দুটি মুখবন্ধ আছে। এই মুখবন্ধ দুটি আরও মূল্যবান করে তুলেছে এই বই দুটিকে। এই দুটি সংস্করণ প্রকাশিত হওয়ার পর থেকে কান্টের খ্যাতি বিশ্ববিদ্যালয়ের বাইরে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ল। মনুষ্য জাতির উপকার ও মানুষের মুক্তির পথ প্রদর্শন এবং স্বাধীনতার সমর্থক রূপে কান্ট বিবেচিত হতে লাগলেন। ক্রিটিক অফ পিওর রিজনকে বিজ্ঞানের দর্শনের প্রথম গ্রন্থ বলে গণ্য করা হয়। এটি অধিবিদ্যার গ্রন্থ। এইচ জে প্যাটনের ভাষায় এটি হলো অভিজ্ঞতার অধিবিদ্যা। এই অভিজ্ঞতার অধিবিদ্যার ইংরেজি শব্দ হলো মেটাফিজিক্স অফ এক্সপিরিয়েন্স। একে আবার অনেকে বলেছেন যে ইন্দ্রিয় বেদ্য জগতের অধিবিদ্যা, ইম্যানেন্ট মেটাফিজিক্স। আবার কারো মতে স্বাভাবিক প্রবণতারূপ ন্যাচারাল ডিসপোজিশন অধিবিদ্যা।
জ্ঞান তত্ত্ব নামে মানে এপিস্টেমোলজি নামে দর্শনের যে শাখা আমাদের কাছে সুপরিচিত, তারই গোড়াপত্তন করেছিলেন কান্ট। সুইফট নামক এক ব্যক্তি ক্রিটিক অফ পিওর রিজনকে একটি চারা গাছের সঙ্গে তুলনা করেছেন, যা পুষ্পশোভিত হয় তখনই যখন তার মূলটিকে মাটিতে প্রথিত করা হয়। এই ক্রিটিক অফ পিওর রিজন বইটিকে কান্ট বলেছেন যে এটি ঈশ্বরের অস্তিত্ব, আত্মার অমরত্ব প্রভৃতি গবেষণা দিয়ে তিনি শুরু করেননি, অ্যান্টিনমি দিয়ে তিনি শুরু করেছেন। যেমন পৃথিবীর আদি আছে, পৃথিবীর আদি নেই, দুটি পরস্পর বিরোধী, অ্যান্টিমনি, এরকমভাবে তিনি শুরু করেন। আবার যেমন মানুষের স্বাধীনতা আছে, আবার মানুষের কোনো স্বাধীনতা নেই, এইভাবে তিনি যুক্তি দিয়ে দিয়ে পরপর শুরু করে যান, বইটি সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এ সবই কান্টকে নির্বিচার নিদ্রা থেকে জাগিয়ে তুলেছিল এবং ক্রিটিকের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। শুদ্ধ প্রজ্ঞার সবিরোধিতার কলঙ্ক মুছে দিতে এ সবই কান্টকে সাহায্য করেছিল। এই ক্রিটিক বইটিতে কান্ট নির্বিচারবাদী দার্শনিকদের ও সংশয়বাদীদের বিরুদ্ধে সংগ্রাম করার কাজটি সম্পূর্ণ করেছেন। তিনি মন্তব্য করেছেন যে একসময় অধিবিদ্যাকে বিজ্ঞানের সম্রাজ্ঞী বলা হতো, আর এখন কান্ট অনুশোচনা করছেন যে কালের পরিবর্তিত ফ্যাশনে অধিবিদ্যা ঘৃণ্য, পরিত্যাজ্য, পতিত রমণীতে পরিণত হয়েছে। একেধারে এম্পিরিসিজম বা অভিজ্ঞতাবাদ এবং রেশনালিজম বুদ্ধিবাদ, অপরদিকে রিয়েলিজম ও আইডিয়ালিজম এর যে বিবাদ ইউরোপীয় দর্শনে শতাব্দীর পর শতাব্দী ধরে চলছিল, কান্ট তার সুন্দর সমাধান করলেন এই গ্রন্থে। এটি মোটামুটি স্বীকৃত একটি সত্য, গ্রিক দর্শনের সন্ধান করলে এই দুটি বিতর্ককেই পাওয়া যায়। কান্টের সমাধানের চেষ্টা সত্ত্বেও এই বিতর্কের আজও অবসান কিন্তু হয়নি। সংশ্লেষক প্রাকসিদ্ধ বচনের সম্ভাবনাকে প্রমাণ করে কান্ট অধিবিদ্যাকে তার পুরনো আসনে প্রতিষ্ঠিত করলেন। ক্রিটিক এর শুরুতেই কান্ট ঘোষণা করেছেন যে সংশ্লেষক প্রাকসিদ্ধ অবধারণ আছে, অন্তত গণিত ও তর্কবিদ্যায় এরকম অবধারণ তো আছেই। আবার কান্টের যে উত্তরসূরি যারা, তাদের মধ্যে এমন দার্শনিকদের অভাব নেই যারা এই জাতীয় অবধারণকে দর্শনে স্থান দিতে প্রস্তুত নন। তার বইটি কিভাবে পড়তে হবে সেই বিষয়ে কান্ট বলেন যে জ্ঞানের বিষয় না হয়েও স্বাগত সত্তাক বস্তু আমাদের অভিজ্ঞতায় প্রাক শর্ত, এই কথাটি খুব ভালো করে বুঝে নিতে হবে। কান্টের এই সিদ্ধান্ত যথার্থ কিনা তার অনুসন্ধান করা দরকার আছে। অভিজ্ঞতাবাদের মূল বক্তব্য হলো ইন্দ্রিয় অভিজ্ঞতা জ্ঞানের একমাত্র উৎস, এটি জ্ঞান বিষয়ক অভিজ্ঞতাবাদ। আবার জন স্টুয়ার্ট মিল ছাড়া আর কেউ এরকম চরমপন্থী ছিলেন না। ধারণা বিষয়ক অভিজ্ঞতাবাদ অর্থাৎ অভিজ্ঞতাই আমাদের সমস্ত ধারণার উৎস, এই মতবাদের প্রবক্তা হলেন বার্কলে, হিউম, লক প্রমুখ ব্রিটিশ দার্শনিকবৃন্দ। অপরদিকে বুদ্ধিবাদীরা বলেন যে বুদ্ধি সবলে অন্য কারোর সাহায্য না নিয়ে জ্ঞান উৎপন্ন করতে সক্ষম এবং বুদ্ধিজাত জ্ঞান ইন্দ্রিয়জাত জ্ঞানের তুলনায় উৎকৃষ্টতর। ধারণা তত্ত্ব ও জ্ঞান তত্ত্বের মধ্যে পার্থক্য বুদ্ধিবাদেও জরুরি। ধারণা তত্ত্বে লাইবনিজ চরমপন্থী ও দেকার্ত অন্যদিকে নরমপন্থী বলে বিবেচিত। লাইবনিজের দর্শনে ইন্দ্রিয়জাত ধারণার কোনো স্থান নেই। অপরদিকে দেকার্ত কিন্তু সহজাত ধারণা ও আগন্তুক ধারণা এই দুই বিষয়েই বিশ্বাসী। দেকার্ত জ্ঞানতত্ত্বে নরমপন্থী বুদ্ধিবাদী, লাইবনিজ কিন্তু তার দার্শনিক জীবনের শুরুতেই ছিলেন একজন নরমপন্থী আর পরবর্তীকালে চরমপন্থী বলেই মনে হয়, অর্থাৎ পরবর্তীকালে বুদ্ধিবাদের দিকেই তার ঝোঁক দেখা যায়। এই বিতর্কের মাঝেই কান্টের অবস্থান আকর্ষণীয় এবং উল্লেখযোগ্য। অভিজ্ঞতা থেকেই সব জ্ঞানের শুরু, একথা বলে তার বইয়ের ইন্ট্রোডাকশন শুরু করেন কান্ট, এবং শুরু করে কান্ট অভিজ্ঞতাবাদকে সমর্থন জানালেন। অভিজ্ঞতাজাত জ্ঞানের উপাদান হলো ইন্দ্রিয় সংবেদনলব্ধ ছাপ বা মুদ্রণ, আর এখান থেকে যাত্রা শুরু হয় প্রাকসিদ্ধ জ্ঞানের, যা অভিজ্ঞতার মাধ্যমে এটা আমরা কখনোই পেতে পারি না। কান্ট বলেছেন সম্ভাব্য ইন্দ্রিয় অভিজ্ঞতার গণ্ডিই হলো সম্ভাব্য জ্ঞানের গণ্ডি। কিন্তু যখন তিনি বলেছেন যে আমাদের জ্ঞান সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে উৎপন্ন হয় না, তখন তিনি সচেতনভাবেই অভিজ্ঞতাবাদ থেকে সরে যাচ্ছেন। এর ফলে কান্ট যে একজন পূর্ণ বুদ্ধিবাদী দার্শনিক হয়ে উঠলেন তা কিন্তু নয়, কারণ তিনি কখনোই বলছেন না যে বুদ্ধি শুধু নিজ বলে জ্ঞান উৎপন্ন করে।
কিন্তু বুদ্ধির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্ঞানীয় পরিস্থিতিতে। কারণ বৌদ্ধিক প্রকারসমূহ, বুদ্ধির যে ক্যাটাগরিজ, সেগুলোকে ব্যতি রেখে কোনো বিষয়ের জ্ঞান সম্ভব নয়। অতএব আমরা বলতে পারি যে কান্ট অভিজ্ঞতাবাদীও নন, বুদ্ধিবাদীও নন, অথবা বলতে পারি তিনি অভিজ্ঞতাবাদী এবং বুদ্ধিবাদী দুটোই। কান্টের লেখা যে ক্রিটিক, সেই ক্রিটিকের পাঠকদের আরও একটি তাৎপর্যপূর্ণ তথ্য মনে রাখতে হবে। তথ্যটি হলো যে পাশ্চাত্য দর্শনের ইতিহাসে কান্টই প্রথম কি করেন না, জ্ঞানতাত্ত্বিক একজন ভাববাদী ছিলেন। তিনি প্রথম জ্ঞানতাত্ত্বিক ভাববাদী। সহজ কথায়, জ্ঞানের বিষয় তার অস্তিত্বের জন্য জ্ঞাতার যিনি জানছেন তার উপর নির্ভর করছে। জ্ঞানের বিষয় ও বাস্তব বিষয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য করে কান্ট তার ভাববাদে পৌঁছালেন। ইমানুয়েল কান্ট যখন তার দ্বিতীয় ক্রিটিক অর্থাৎ ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন এই বইটি প্রকাশ করলেন, তখন কান্টের দার্শনিক লেখার দ্বিতীয় পর্যায় শুরু হলো। আচ্ছা, এটি লেখা হয়েছিল 1788 সনে। এই ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন লেখা হয় 1788 সালে। এর আগে অবশ্য দ্য মোরাল ল বা গ্রাউন্ড ওয়ার্ক অফ দ্য মেটাফিজিক অফ মোরালস এই নামে একটা বই লিখেছিলেন 1775 সালে। এটার যে দ্বিতীয় সংস্করণ, এটা প্রকাশিত হয়েছিল আবার 1786 সালে, এক বছর পরে। আচ্ছা, এরপর কান্টের তৃতীয় ক্রিটিক, যেটির নাম হলো দ্য ক্রিটিক অফ জাজমেন্ট। এটি প্রকাশিত হয় 1790 সালে। এই বিখ্যাত বই ক্রিটিক অফ জাজমেন্ট 1790 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থটি প্রথম ও দ্বিতীয় ক্রিটিক এর মধ্যে সেতু বন্ধনের কাজ করেছে। কান্টের লেখা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ যে বই, সেগুলোর কথা আমি বলে দিচ্ছি। রিলিজিয়ান উইদিন দ্য মিনিটস অফ রিজন অ্যালন। আবার বলছি, রিলিজিয়ান উইদিন দ্য লিমিটস অফ রিজন অ্যালন। এটি প্রকাশিত হয় 1783 সালে। পারপেচুয়াল পিস এই বইটি প্রকাশিত হয় 1795 সালে। তারপরে ভার্চু এবং ল এই দুটি নামের দুটি বই 1797 সালে প্রকাশিত হয়। ইমানুয়েল কান্ট মন্তব্য করেন যে দর্শন ও চিকিৎসা শাস্ত্র এই দুটি দেশের সীমান্ত অঞ্চলে ঘোরাফেরা করতে আমি ভালোবাসি, আর এই দুটি শাস্ত্রের ক্ষেত্রে একই রকম শাসন ব্যবস্থা প্রণয়নের ব্যাপারে কিছু পরামর্শ দিতে পারলে আমি আনন্দিত হব। তো দর্শক, পরবর্তীতে আমি ইমানুয়েল কান্টের আরও বিভিন্ন রকম ধারণা এবং তার বিভিন্ন বই নিয়ে আরও ভিডিও বানাবো। সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে পর্যন্তই, ধন্যবাদ।